ওকে, আশা করি সবাই ভালো আছেন। ওকে, আশা করি সবাই ভালো আছেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার সাউন্ড শুনতে পাচ্ছেন। কল রেকর্ড হচ্ছে, নো প্রবলেম। এবং আপনাদের মাইক্রোফোন এসএমএস বক্স ফুললি ওপেন করে দেওয়া আছে। যদি কোনো কথা বলার প্রয়োজন পড়ে তাহলে আপনারা মাইক্রোফোন অন করে কথা বলতে পারবেন। আর আমরা চেষ্টা করব শেষের দিকে কথা বলার জন্য, তাহলে আমাদের টপিকগুলো ক্লিয়ার হবে। তো অলমোস্ট আমরা প্রায় 2 দিন ছুটি কাটানোর পরে, অর্থাৎ প্রথম দিন আপনাদের ক্লাস শিডিউল অনুসারে গ্যাপ ছিল এবং তারপরের দিন আমি আপনাদের কাছ থেকে ছুটি চেয়েছিলাম। তো বাই দ্য ওয়ে, আমরা আজকে জয়েন করেছি এবং আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 4। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। তো আমরা একটু হোমওয়ার্ক গুলো দেখে আসবো, সবার হোমওয়ার্কে কি পরিস্থিতি ছিল গত ক্লাসের পরে। তার আগে গত ক্লাসে কি কি আলোচনা হয়েছিল একটু টপিক গুলো দেখে আসি। আমাদের ক্লাস ভিডিওর এই নেমের উপরে আমি সংক্ষেপে লিখে রাখি, যাতে আপনাদেরকে বলার সময় বা আপনারাও এই ক্লাস ভিডিওর এই নেমটা দেখলে বুঝতে পারেন যে এটার ভিতরে এই আলোচনাগুলো আছে। তো আমরা ফার্স্ট ক্লাসে কোর্স কারিকুলাম এবং টোটাল ব্যাপারগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আর সেকেন্ড ক্লাসে এসে আমরা আমাদের অ্যাকাউন্ট ওপেনিং এবং রিকোয়ারমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা কোর্টেক্স আইকিউ অপশন এবং এক্সনেস সম্পর্কে সামান্য কথা বলেছিলাম। এক্সনেস সম্পর্কে আমরা দেখিনি। তারপরে আমরা ক্যান্ডেল রিডিং, টাইম রিডিং, পজিশন রিডিং, হাই লো রিডিং সম্পর্কে জানছিলাম। আমরা এখনো প্রাইমারি স্টেজে আছি, আস্তে আস্তে আমরা মাধ্যমিকের দিকে যাচ্ছি। তো আজকে ক্লাসে 1 2 3 4 5 6 7 8, আরেকজন নতুন আসলো 8। এই তো আমরা 8 জন উপস্থিত আছি। সো নো প্রবলেম, আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা একটু হোমওয়ার্ক গুলো দেখে আসব যে এর আগে আমাদের হোমওয়ার্কে কি পরিস্থিতি ছিল। তো আমাদের তৃতীয় ক্লাসের পরে গোলাম তামজিদ উনি পাঠিয়েছিল হোমওয়ার্ক বিয়ারিশ, ওকে, মারুভুজু, তারপরে হচ্ছে বুলিশ মারুভুজু। ওকে, গুড। তারপরে যেটা হলো থ্রি ইনসাইড। ওকে, ওকে, এভাবেই খুঁজতে হবে। ঠিক আছে, এইভাবেই খুঁজতে হবে এবং এভাবে খুঁজতে খুঁজতেই পাওয়া যাবে। এবং আমাকে দেওয়ার জন্য শুধু করবেন না, আপনারা নিজেরাই খুঁজবেন, খুঁজে খুঁজে, মানে এটাই হচ্ছে বর্তমান কাজ, যেটা হলো মানে ক্লাসের শুরুতে যেহেতু এখন 9টা 6 বাজে, তো 2 মিনিট একটু মোটিভেশনাল কথাবার্তা বলি। সেটা হলো, আমি যেহেতু ট্রেডিং এ আসছি যখন, আমিও তো একসময় নতুন ছিলাম এবং ওই সময় মনে হতো যে এটা আমি আমার প্রফেশনাল ক্যারিয়ার হিসেবে নিব। আর ওই সময়টাতে আমিও বট, রোবট, সিগন্যাল, এরকম অনেক ধরনের ধাপ কিন্তু আমিও পাড়ি দিয়ে আসছি। তো আমি এখন এসে এই কথাটা সবাইকে আমি যখন শেখাই তখন কেন বলি যে বট বা রোবট বা সিগন্যালের দিকে না যাওয়া ভালো। কারণটা হচ্ছে ওই সমুদ্রটা আমি পাড়ি দিয়ে আসছি। আমার কেনা সবচেয়ে বড় বট, মানে যেটা দামি বট ছিল, সেটা আমি 38,000 টাকা দিয়ে কিনছিলাম। এটা আমার লাইফে কেনা সবচেয়ে দামি বট এবং এটা আমার জীবনের বড় ভুলগুলোর মধ্যে এটা একটা ভুল। কারণ ওই বট দিয়ে শুধু 38,000 টাকাই নয়, আমি এর সাথে সাথে যেটা ডিপোজিট করছিলাম ওই ব্যালেন্সটাও আমাকে পরে হারাইতে হয়েছে। সো সংক্ষেপে এটা বলে দিই, আপনারা অনেকেই এখানে পুরাতন আছেন আবার নতুন আছেন। সো এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা যেমন কেস স্টাডি করি, এই কেস স্টাডি থেকে আপনাদের একটু উপকারে আসবে। সর্বপ্রথম আমি যখন ট্রেডিং শিখতে যাই, এক সিনিয়র পার্সন আমাকে বলেছিল যে তুমি আমার সাথে ট্রেড করবা, অর্থাৎ সিগন্যাল আর কি। তো $80 ইনভেস্ট করছিলাম আমি। উনি বলছিল যে প্রত্যেকটা প্রফিট ট্রেডের জন্য তুমি আমাকে $20 করে দিবা, এখন তুমি কত ডলার করে ট্রেড করবা তোমার ইচ্ছা। এটা ছিল ওনার 1 নম্বর কথা। আর যদি লস হয় একটা ট্রেড, তাহলে উনি 2টা সিগন্যাল আমাকে ফ্রি দিবে। তো আমি ওনার কথাই খুব রিলায়েবল ফিল করি এবং মনে করি যে অবশ্যই উনি যেহেতু $20 একটা ট্রেডের জন্য নিবে, তাহলে অবশ্যই শিওর শট এবং অনেক কিছু কাহিনী আছে। এবং উনি একজন প্রফেশনাল ট্রেডার। ট্রেডের টাইম হচ্ছে ভোর 6টা। তো আমি কি করতাম, ওই $80 প্রথম ডিপোজিট করতাম, তখন আমি তেমন কিছু জানতাম না, প্রাথমিক জিনিসগুলো জানতাম। তো প্রথম ট্রেড করি, লস, ওনারটা উইন হয়, আবার পরেরটা। তো উনি আমাকে বলে যে আমি তোমাকে বলে দিব আপ আর ডাউন, তুমি সাথে সাথে নিয়ে নিবে। তো আপ অ্যান্ড ডাউন বলে দেয়, আমি নিয়ে নিই। তারপরও দেখা যায় যে ওনারটা প্রফিট হয়, আমারটা লস। তারপরে যেটা আসলো, আমি বললাম যে ভাই আপনাকে বলতে হবে না, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখে নিয়ে নিব। তো এটা করে সেম অবস্থা,
কোনোটা লস হচ্ছে কোনোটা প্রফিট হচ্ছে, এই অবস্থায় যাচ্ছে। তো দেখা যায় অন অ্যাভারেজ লসে আছি আমি, বাট ওনার লস কমই হচ্ছে, ওনারটা প্রফিট হচ্ছে। তো এই সমস্যাটা থেকে আমি এই $80 শেষ করে ফেললাম, কেটে উঠতে পারলাম না, এবং ওনাকে আরো আমার $40 দিতে হলো, আমার দুইটা প্রফিট হয়েছিল এই জন্য। সো আমার অলমোস্ট $100, $120 শেষ। ওই ওয়ে বাদ সিগন্যাল আমি ওইখান থেকে ছেড়ে দিলাম। তারপরে আসলো হচ্ছে ইন্ডিকেটরের কাহিনী। বিভিন্ন ধরনের ইন্ডিকেটর বাই করতেছিলাম। তো প্রায় এই $10, $15 দিয়ে, যেগুলো কম দামের আর কি, এগুলো নিচ্ছিলাম। নিয়ে দেখলাম যে দুই তিনটা ইয়ে করার পরে হ্যাঁ ইন্ডিকেটর ভালো রেজাল্ট দেয়। তো যখনই লস হয় তখনই মনটা খারাপ হয়ে যায়, আবার ট্রেড ট্রেড করে আবার লস হয়ে যায়, এই তো শেষ, ভালো রেজাল্ট নাই। তারপরে আসলো আমি এক ইন্ডিয়ান পিপলের সাথে পরিচিত হইলাম, সে আমার কাছে বট বিক্রির পায়তারা করলো। তো বটের দাম 60,000 টাকা। সে আমার প্রতি করুণা করে আস্তে আস্তে আমাকে 38,000 টাকায় রাজি হলো। আমি 38,000 টাকায় তার বটটা কিনলাম, এবং সেখানে মিনিমাম $300 ডিপোজিট করতে হয়। তো সেই $300 ডিপোজিট করলাম। এই বটটা আমি অনেক পরে কিনি, যখন আমি ট্রেডিং থেকে আর্নিং করা শিখে গেছি। অলমোস্ট এদিকে কোর্স করে অলরেডি আমি প্রফিট করা শিখে গেছি, এবং এখান থেকে আমি ভালো মোটামুটি প্রফিট করতেছি। কিন্তু আমার একটা ধান্দা আসলো যে মিলিয়নার হওয়ার আর কি। মানে আমি কোনো কাজ করব না, অটো ট্রেড বট করবে, এবং আমি এই, তো মোটামুটি আমার একটা ভালো অ্যামাউন্ট জমে গিয়েছিল। আমি এই বটটা কিনে তারপরে অটো ট্রেড করতাম। তো $5 $10 করে, তো $5 $10 করে দিনে 100টার মতো ট্রেড হইতো। তো $100 মতো ট্রেড হইলে অলমোস্ট দেখা যেত যে $20 বা $25 প্রফিটে আছে। কোনোদিন আবার লস হয়ে যাইতো। তো মন খারাপ হয়ে যাইতো যে $100 থেকে মাত্র $20, বা লস হয়ে গেলে দেখা গেলো যে আহ, ওখানে আবার লসের একটা লিমিট থাকতো। তো লিমিটে দেখা যাইতো যে আমার $30 লস হয়ে গেলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তো $30 লস হয়ে গেলেও দেখা 3 দিনে $100 শেষ, এরকমটা হয়ে যায়। আবার উনি আমাকে বলে যে তুমি লোড করো, দেখবা যে আবার আগামী 3-4 দিনের মধ্যে রিকভার হয়ে যাবে। কথাটা সত্য, রিকভার হয়ে যায়। বাট আপনার লস হবে প্রফিট হবে, লস হবে প্রফিট হবে, আপনি কখনোই প্রফিটে থাকতে পারবেন না, সমান সমানে থাকতে পারবেন। এটা হলো একটা কাহিনী, ওটা বটের দোষ না। ওইটা অ্যাকচুয়ালি মেইন ফ্যাক্ট হইলো ওইটা তো এআই টুলস। আর 2 নম্বরটা হইলো যে মার্কেট সবসময় ঠিকঠাক থাকে না, আর ওই বটকে নিয়ন্ত্রণ করার জন্য হলেও আপনার জানতে হবে। তাছাড়া আপনি যদি না জানেন ওই বটকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা হলো মেইন ফ্যাক্ট। তো ওইটাও গেল, শেষমেশ আমি ভাবলাম আমি যেভাবে পারতাম ওইভাবেই ফিরে যাই। পরে যখন ফিরে এসে আবার মিনুয়াল ট্রেড করা শুরু করলাম, তখন হাত নষ্ট হয়ে গেছে ততদিনে। পরে পুনরায় আবারও আস্তে 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 করে করতে 6 মাসের মধ্যে আবার রিকভার হয়ে গেল। সো সব দিক থেকে অভিজ্ঞতার উপরে বেস করে আমার ফাইনাল অভিজ্ঞতা হচ্ছে, নিজে ট্রেড যদি আপনি জানেন তখন আপনার কাছে ইন্ডিকেটরও ভালো কাজ করে, বটও ভালো কাজ করে, সিগন্যালও ভালো কাজ করে। আর যখন আপনি নিজে ট্রেড জানবেন না, কোনোটাই ভালো কাজ করে না। তার মানে নিজে জানাটা হলো মেইন ফ্যাক্ট, এটা হলো মেইন জিনিস। আর তারপরে যেটা হলো, ইন্ডিকেটরটা আপনাকে লাগবে। ইন্ডিকেটরটা হলো আপনার একটা টেস্ট টেস্ট মেশিন, অর্থাৎ সে থার্মোমিটার বলতে পারেন, প্রেসার মাপার স্ট্যাথোস্কোপ বলতে পারেন। ঠিক আছে, যে আপনি চিকিৎসা জানেন, এখন আপনার তাপমাত্রা মেপে দেওয়ার জন্য একটা মেশিন লাগবে, এইটাই হলো ইন্ডিকেটর। এই দুইটা জানলে এনাফ। ইন্ডিকেটরের একটা ছোট সেট আপ, আর অন্য কোনো কিছুই না। সো আমি সবাইকে রিকমেন্ডেড করব। আমি স্নাইপার 1 থেকে শুরু করে স্নাইপার 14 পর্যন্ত একটা ব্যাচ করেছিলাম। প্রতিটা ব্যাচের নাম ছিল স্নাইপার। তো স্নাইপার ব্যাচের নাম ছিল, এবং অনেক স্টুডেন্ট স্টুডেন্ট ছিল। একটাতে 40 জন 50 জন করে হইতো। আর তো অনেক স্টুডেন্ট ছিল, কেউ 2,000, কেউ 10,000, কেউ 5,000, মানে কোর্স ফি ছিল 10,000। তো দেখা যায় একটা ম্যাচিউর পিপল সে 10,000 টাকা দিয়ে দিত। কেউ বলতো ভাইয়া আমি স্টুডেন্ট, 2,000 টাকা দিই পরে বাকিটা দেবো। কেউ বলতো ভাইয়া 500 টাকা দিই পরে বাকিটা দিব। আমি কাউকেই না করতাম না, বলতাম যে এই 1 ঘন্টা তো আমাকে সময় দিতেই হবে, ক্লাসটা আমি নেবই। সো একটা স্টুডেন্ট যদি শিখতে পারে, বা একটা গরিব ছেলে সে যদি শিখতে পারে, সো নো ইস্যু, করো, পরে যদি সাকসেস হইতে পারে দিও। এইভাবে আমি করাইতাম। তো এইখানে যে ভেজালগুলো হইতো, বিভিন্ন টাইপের পিপল যখন কিনা এখানে আমজনতা ঢুকে পড়তো, তখন যেটা হইতো যে অনেক দুষ্ট পোলাপান আছে, কেমন ওই ইউটিউবে বিভিন্ন জায়গায় কমেন্ট করে বেড়ায়, ঘুরে বেড়াচ্ছে। ওরা কি করতেছে, এরকম বিভিন্ন গ্রুপে জয়েন করে। জয়েন করার পরে এইখান থেকে যে মেম্বার গুলো আছে তাদেরকে ওরা পার্সোনালি মেসেজ করে। আর এই যে যখন হোমওয়ার্ক গুলো সাবমিট হয়, এই হোমওয়ার্ক সাবমিটের সময় ওরা কি করে, তাদের ট্রেডের স্ক্রিনশট যখন আমি চাই যে তুমি 10টা করছো বা 20টা করছো, কয়টা সাকসেস হয়েছে বা কয়টা ভুল হয়েছে, এগুলো আমাকে দাও, আমি কারেকশন করে দিব যে কেন লস হয়েছে বা কেন ভুল হয়েছে। তো এইখানে তারা খুব ভালো পারফরমেন্স দেখাইতো, হ্যাঁ, অনেকগুলো উইন ট্রেডের পারফরমেন্সের স্ক্রিনশট পাঠাইতো। আমিও গুনগান করতাম, হ্যাঁ আসলে এটা ভালো। কিন্তু ওদের পিছনে মার্কেটিং ইস্যু ছিল যে
ওই যারা আবার একটু বোকা টাইপের ছিল তারা ওদেরকে পার্সোনালি মেসেজ করতো, ভাইয়া আপনি কেমন করে ট্রেড করেন, কি করেন, হ্যাঁ। ও তখন ওর কাছে বট বিক্রি করতো, রোবট বিক্রি করতো, তারপরে ওকে সিগন্যাল দিত। এই যে আস্তে আস্তে বায়াস হয়ে যেত, তখন এই ছেলেপিলেগুলো মনে করতো কি যে আমাদের টিচার আসলে আকাম্বা, এই এই ভাইয়াটাই তো ভালো, কিন্তু ও কখনোই থিঙ্ক করতো না যে এই ভাইয়াটা যদি ভালো হয় তাহলে আমাদের টিচারের কাছে শিখতে আসছে কেন। তো সহজ সরল মানুষেরা এটাই মনে করতো, মনে করে তারা কি হইতো, মুভ করে যাইতো। তো দেখা যাইতো যে ওই শেষে এসে একটা ব্যাচে মনে করেন যে 5 জন 10 জন বা 2 জন 3 জন আছে, বাকি সব কি হয়েছে, ওরা আলাদা একটা গ্রুপ করে সুন্দর ওইদিকে চলে গেছে। চলে যখন যায় 1 মাস 2 মাস 3 মাস ওর পিছনে সময় দেওয়ার পরে ওর যখন খাওয়া শেষ হয়ে যায়, ওর উপরে এরা বিরক্ত হয়ে যায়, তখন কি হয়, পুনরায় আবার আমাকে নক দেওয়া শুরু করে, স্যার আমি তো আবার এটা শিখতে চাই, আমার এই প্রবলেম হচ্ছে, তো নো ইস্যু। আমি ওদের মধ্যেও আবার দেখা যায় যে অনেক ট্রাস্টেড ছেলেপেলে থাকে, ওরা আবার মেসেজ করে জানায় যে ভাইয়া ঘটনা হচ্ছে এইটা, এরকম এরকম। আমি বলি যে না, সবাই মুক্ত, এখানে তো আর আমি কাউকে বেঁধে রাখিনি যে তুমি যেতে পারবে না। সো আপনাদেরকে এই স্টোরিটা বললাম এই জন্য, যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই বুঝে শুনে নিতে হবে। আর 2 নম্বর হলো, পরিশ্রমের বিকল্প নাই। আপনি যদি পরিশ্রম করেন আপনি ভাই পাবেনই, কিন্তু পরিশ্রম না করে যদি আপনি প্রার্থনা করেন সারাদিন, আপনি পাবেন না। কারণটা হচ্ছে প্রার্থনা ভিন্ন জিনিস, পরিশ্রম ভিন্ন জিনিস। সো এটা হলো মোটিভেশনাল কথা, এর বাইরে আর কোনো কিছু না। আচ্ছা যাই হোক, তো গোলাম তামজিদ ভাই 2টা স্ক্রিনশট পাঠিয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনি আরো প্র্যাকটিস করবেন। আর এগুলার মধ্যে আমি কোনো ভুল বলে দিচ্ছি না, ভুল বলে দিচ্ছি না কেন, এটা প্রাথমিক পর্যায়ে, এখানে ভুল বলে দিলে আপনি মোটিভেশন হারাবেন। আচ্ছা তারপরে যাচ্ছি আমাদের গোমেজ আপু। তো ওনার যেটা হলো, উনি ডজি মার্ক করছে, ওকে ঠিক আছে। স্পিনিং টপ, বিয়ারিশ ইনগালফিং, হ্যাঁ গুড। ইনভার্টেড হ্যামার, ওকে ঠিক আছে, ওনারগুলো ঠিক আছে। আর তারপরে হলো গোলাম তামজিদ ভাই আবারও পাঠাইছে 3 ব্ল্যাক কেউ, ওকে। হ্যাঁ ঠিক আছে, মানে এটার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে কি, আমি একবার হলেও আপনাকে বাধ্য করতেছি, আর আপনি যখন করতেছেন তখন আপনার প্র্যাকটিসের মাধ্যমে আপনার শেখা হয়ে যাচ্ছে। আচ্ছা এইটাকে আমরা বিয়ার রিঙ্গেলফিং ধরবো না, যাই হোক এগুলা পরে বলে দিব আবার। এই হচ্ছে, ও নিচে আরেকজন লিখছে যে আপনার ইঙ্গালফিং প্যাটার্নে ভুল আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আপনারা আপনারা এখানে কথা বলতে পারেন, বাট কাউকে আমরা আক্রমণাত্মক ভাবে বলবো না। বলবো যে ভাই এটা এইভাবে না, এইভাবে হলে বেটার হবে, তাহলে আরো সুন্দর হবে, সবার সম্পর্ক একটা বিল্ড আপ হবে। হুম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যারা এই হোমওয়ার্ক গুলোতে অংশগ্রহণ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে তারা একটু হলেও চেষ্টা করছে। আর আমার বাসা রংপুর ডিভিশনে। তো কখনো রংপুর গেলে, আমি আগামীকালকেই রংপুর যাব, একজনকে হসপিটালে নিয়ে যাব, আমার একটা আঙ্কেল অসুস্থ। সো আমি মাঝে মধ্যেই রংপুর যাই, এবং রংপুরে আমার খালার বাসা। তারপরে হচ্ছে ওই মেডিকেলের, রংপুর আপনার যে মেডিকেলের পিছনেই হচ্ছে যে ক্লিনিক আছে, ক্লিনিক আমার খালার। যাই হোক ওগুলোতে আমি মাঝে মধ্যেই যাই। তো গেলে আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে। যারা রংপুর দিনাজপুর এই আশেপাশে আছেন ইনশাল্লাহ সরাসরি দেখা হবে। যারা দূরে আছেন, আমি ঢাকায় গেলে মেসেজ করব, ঢাকায় গেলে মেসেজ করে আপনাদের সাথে মিট করার চেষ্টা করব, একবারের জন্য হলেও। আচ্ছা ঠিক আছে, তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আমাদের টপিক ক্লিয়ার হয়ে গেছে এইগুলো, এবং আমাদের পরবর্তী টপিক নিয়ে আমরা এখন আলোচনা করব। আমার কাছে দেওয়ার জন্য অনেক কিছু আছে, যেটা 25টা বা 30টা ক্লাসেও শেষ করার মতো নয়, এবং আমি সবগুলোই দিব, এবং খুব অল্প সময়ের মধ্যে দেবো, বা স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে হায়ার লোয়ার পজিশনিং, আর হলো ড্রয়িং সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর। প্রথমত আমরা যেটা দেখেছিলাম, ক্যান্ডেল রিডিং, টাইম রিডিং, পজিশন রিডিং, এবং এই তিনটা মেনটেন করলে এটা একটা স্ট্র্যাটেজি। এবং পরবর্তীতে যেটা হায়ার লোয়ার পজিশনিং আর হলো ড্রয়িং সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর, এটাও একটা স্ট্র্যাটেজি। শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর ধরেও ট্রেড করা যায়, এবং এইটা ধরে ট্রেড করার সময়ও এই টাইম, পজিশন এবং ক্যান্ডেল, এই তিনটা জিনিস মাথায় রেখেই আবার এটা ধরে করতে হয়। অর্থাৎ আমরা এখানে ফিল্ডার 1 করছি, এবার এখানে আমরা ফিল্ডার 2 করতেছি। আচ্ছা আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টে। আমরা যে কোনো জায়গা থেকেই ড্রয়িং করতে পারি। তো আজকে আমরা যেহেতু গত ক্লাসে আইকিউ অপশন থেকে করেছিলাম, আজকে আমরা কিউটেক্স থেকে করি। কিউটেক্স প্ল্যাটফর্মটাও অনেকটা মজাদার, এবং আইকিউ তো অবশ্যই মজাদার। আর অনেকেই যেটা বলতেছে যে ওই উইথড্র এবং ডিপোজিটের ম্যাটারটা, উইথড্র এবং ডিপোজিট নিয়ে কোনো ইস্যুই নাই, ওইটা নিয়ে টেনশন নাই। শনি রবিবারে যদি আমরা উইথড্র না দিই তাহলে আমাদের এই উইথড্র নিয়ে কোনো সমস্যা হয় না।
আচ্ছা, আনন্দ জয় মনে হয় কিছু বলবেন। আনন্দ জয় মনে হয় কিছু বলবেন। আমি ডেমো অ্যাকাউন্টে চলে যাচ্ছি, যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলেন ভাই। হুম, স্যার মানে আমার হচ্ছে আপনার যে ভিডিও ওইটা জিনিসটা বারবার মানে আসতেছে না। এটা কি সবারই কি একই ইস্যু হচ্ছে? মাঝে মধ্যে আমি কাটলে আবার কাইটে আবার রিকানেক্ট করলে আবার আসতেছে, আবার কতক্ষণ চলার পর আবার ভিডিওটা মানে শেয়ার হচ্ছে না। আচ্ছা, আপনার এখানে মনে হয় নেটওয়ার্ক একটু স্লো আছে। অন্য কারো কি এরকম হচ্ছে আশেপাশে যারা আছেন? অন্য একজন কেউ বলবেন যে ভিডিও কন্টিনিউ দেখা যাচ্ছে নাকি মাঝে মধ্যে স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। না, আমার কোনো ইস্যু নেই। আমি তো দেখলাম সমস্যা আচ্ছা হচ্ছে না। আচ্ছা, তাহলে আনন্দ ভাই আপনার আপনি ওখানে ওই নেটওয়ার্ক স্লো। ডাউনলোড করে নিতে হবে। আনন্দ ভাইকে ডাউনলোড করে নিয়ে তারপরে দেখেন, আমার মনে প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো যেটা হচ্ছে আমরা আজকে হচ্ছে কি বার? আজকে হলো মঙ্গলবার। মঙ্গলবার তো আজকে আমরা, যেহেতু মঙ্গলবার, ওটিসি মার্কেট দেখার কোনো প্রশ্নই আসে না। আমরা এখান থেকে রিয়েল মার্কেট ওপেন করবো। কোটেক্সের ক্ষেত্রে ওটিসি মার্কেটগুলো উপরে থাকে। আমরা ওটিসি মার্কেটে ট্রেড করব না, রিয়েল মার্কেটে ট্রেড করব। সো সরাসরি এখানে আমরা ইউরো, ইউএসডি বা সার্চ করলেও পাবো। যেভাবে সুবিধা হয় যার সেভাবে ওপেন করবেন। ইউরো ইউএসডি মার্কেটটা অনেক স্টেবল থাকে এবং অলওয়েজ এই জন্য আমি এটা নিয়েই কাজ করে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, তো এই হচ্ছে মার্কেট। এখানে একটা ইন্ডিকেটর সেট আপ আছে, এটাকে আমি আউট করে দিচ্ছি। কোনো ইন্ডিকেটর নাই। এবং এই হচ্ছে ইউরোইউএসডি মার্কেট। আমরা এখন মার্কেটের সাপোর্ট, রেজিস্ট্যান্স, হায়ার লোয়ার এবং এসএনআর নিয়ে কথা বলবো। তার আগে একটু ফরেক্স ফ্যাক্টরি ডট কমে যাব। ফরেক্স ফ্যাক্টরি ডট কমে যে দেখবো কোন মার্কেটটা বেটার চলতেছে। আজকে 10 সেপ্টেম্বর। তো 10 সেপ্টেম্বরে এখন সময় হচ্ছে রাত 9টা 21। এই যে আমরা যদি উপরে আসি, এইখানে 9 PM লেখা আছে, এখানে GMT 6 দেয়া আছে, আস্তানা ঢাকা। তার মানে আমাদের ঢাকা টাইম জোন সেট আপ করা আছে এখানে, অর্থাৎ এখানকার টাইম, এই টাইম এবং আমাদের ঘড়ির টাইম মিল আছে। আমরা দেখি রাত 9টায় এখন কোন মার্কেটে নিউজ রিলিজ আছে। 8টার সময় ইউএসডি মার্কেটে ছিল এবং 10টা 15 ইউএসডি মার্কেটে আছে। তার মানে 8টার সময় যেহেতু, তো 8:30 পর্যন্ত ব্যাড মার্কেট থাকবে। আবার 9টা 15 যেহেতু, মানে 10টা 15 যেহেতু, তার মানে 10টার সময় আবার নিউজ রিলিজটা শুরু হবে। তো 10টার পরে আজকে আর কোনো নিউজ রিলিজ নাই। যারা যারা ট্রেড প্র্যাকটিস করবেন যে কোনো মার্কেটে রাত 10টার পরে, অর্থাৎ 10টা 15 না, 10:30টার পরে থেকে সব মার্কেটে, কোনো মার্কেটেই নিউজ রিলিজ নাই, সে মার্কেটে যে আপনার প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, শুধুমাত্র আমরা এখানকার কিন্তু ফলো করব রেড এবং অরেঞ্জ, এই দুইটা কালার ভয়ঙ্কর। আমি সবগুলোকেই ফলো করি। আমি যখনই দেখি কোনো মার্কেটে নিউজ রিলিজ আছে, ওই মার্কেটের এই টাইমের আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে আমি ওই মার্কেটের ধারে কাছে নাই। ঠিক আছে? সো এভাবে ফলো করাটাই বেটার। আচ্ছা, এইবার আমরা হলো যে স্ক্রিনে আসছি। এখানে স্ক্রিনে এসে আমরা স্ক্রিনটাকে ঠিক এরকম করে নেব যে যেন এখানে 30 অর্থাৎ 30টা ক্যান্ডেলের মতো ক্যান্ডেল দেখা দেয়। আর 2 নম্বর হচ্ছে ক্যান্ডেল দিয়ে দিব আমরা 1 মিনিটের। এইবার আমাদের কাজ হচ্ছে এই কোটেক্স প্ল্যাটফর্মের মধ্যে, এটা হচ্ছে আমাদের ড্রয়িং টুলস। এগুলো সব আমাদের হচ্ছে ড্রয়িং টুলস, অর্থাৎ আমরা ড্রয়িং করার জন্য এখান থেকে লাইন নিতে পারি। ঠিক আছে? যেমন এই যে একটা ক্রস লাইন, আবার যদি মনে করেন কার্ভে নেই, যে কার্ভ লাইন আসতেছে এবং এটাকে ইচ্ছা মতো সেট আপ করা যায়। সো এইখান থেকে আমরা এই জিনিসগুলো পাবো। আপনারা অবশ্যই জানেন, তারপরেও দেখা দিচ্ছে। আর এখানে আমাদের ক্যান্ডেলের টাইম 5 সেকেন্ড থেকে শুরু করে 1 দিন পর্যন্ত দেয়া যায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে যেটা হলো, এগুলো হলো আমাদের ক্যান্ডেলের টাইপ। তো আমাদের এখন জাপানিজ ক্যান্ডেল দেয়া আছে। আর নিচে হলো ইন্ডিকেটর। কোটেক্স এর মধ্যে একটু ঝামেলা হইলো, অর্থাৎ ঝামেলা না, সীমাবদ্ধতা। সেটা হলো আইকিউ অপশনে যেমন স্ক্রিপ্ট করা যায়, অর্থাৎ স্ক্রিপ্ট করা যায় বলতে ওইখানে কোড করে ইন্ডিকেটর তৈরি করা যায়, কাস্টমাইজ করা যায়। আর এইখানে তা করা যায় না। এখানে ইনবিল্ট কয়েকটা ইন্ডিকেটর দেয়া আছে, এই কয়েকটাই ইউজ করতে হয়। এর বাইরে কোনো ইন্ডিকেটর ইউজ করা যায় না। অ্যাকচুয়ালি ট্রেড মার্কেটে এই যে কোটেক্স বলেন, আইকিউ বলেন, এরা হচ্ছে প্রত্যেকেই ব্রোকার। এরা আমাদেরকে ট্রেড করার সুযোগ দেয়। ট্রেড করার সুযোগ দেয় অর্থাৎ এই প্ল্যাটফর্মটা ট্রেড করার জন্য, বাই অ্যান্ড সেল করার জন্য। আর অ্যানালাইসিস করার জন্য অন্য অন্য প্ল্যাটফর্ম। অ্যানালাইসিস করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে বহুল প্রচারিত এবং সুন্দর সেটা হলো যে ট্রেডিং ভিউ। তো এইখানে এসে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে কিভাবে ড্র করতে হয় আপনারা অবশ্যই ধারণা আছে, এবং আমি এখানে আপনাদের সেই ধারণার সাথে আর একটু অ্যাড করে দিতে চাই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা কি, কিভাবে ড্র করে এবং এটাকে কিভাবে অ্যাজ এ স্ট্র্যাটেজি হিসাবে ইউজ করা যায়।
তো যাই হোক, আমাদের রেডি মার্কেটেই দেখতে হবে, যেহেতু আমরা এখানে অ্যানালাইসিস করব। তো সাপোজ এটা একটা মার্কেট আমরা দেখতে পাচ্ছি 30 মিনিটের, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা জায়গাকে ধরে নিতে পারি, ঠিক আছে। এই জায়গাটাতে কি হচ্ছে, ক্যান্ডেল গুলো সুন্দর, অর্থাৎ লেস গুলো নেই, টেইল গুলো নেই ছোট ছোট, এবং ক্যান্ডেল গুলো সিমিলার সাইজ, একদম পরিষ্কার একটা মার্কেট। আর এইখানে এসে দেখতে পাচ্ছি ক্যান্ডেল গুলো বিভিন্ন সাইজের, অনেক বড় মাদার ক্যান্ডেল আবার চাইল্ড ক্যান্ডেল। আর যদি এদিকে আসি, তারপরও দেখতেছি অবস্থাটা খুব একটা ভালো না। তো এই মার্কেটটা এই সময়টাতে খারাপ যাচ্ছিল। আমরা অলওয়েজ এরকম মার্কেটে ঢুকেই প্রথমে দেখে নেব যে ক্যান্ডেলের স্ট্যাটাস ধরে, যে ক্যান্ডেলটা কেমন, এইরকম মানেই অ্যাব্রো থ্যাব্রো মানেই হচ্ছে কি মার্কেটটা খারাপ, ঠিক আছে। আচ্ছা, তো নাইস একটা মার্কেটে যেহেতু আমরা করব, আমরা উদাহরণস্বরূপ এই নাইস মার্কেটটাই দেখব, এবং পরবর্তীতে এরকম একটা সুন্দর সুশ্রী মার্কেটেই আমরা ট্রেড করার চেষ্টা করব, কখনোই খারাপ মার্কেটে ট্রেড করব না। মানে আমাদের একটা ক্লিক মানেই হয় প্রফিট নয় লস। সো আমাদেরকে অবশ্যই ভালো মার্কেট বুঝেই ট্রেড করতে হবে। যাই হোক, তো আমরা যে কোনো একটা জায়গাকে বেছে নিতে পারি, সাপোজ আমরা এই জায়গাটাকে বেছে নিলাম, ঠিক আছে। কারণ এই জায়গাটাতে কি আছে, আমি কেন বেছে নিলাম, এই জায়গাটাতে একটা ছোট্ট আপ ট্রেন্ড আছে, একটা ছোট ডাউন ট্রেন্ড আছে, একটা রেঞ্জিং আছে, ঠিক আছে। তারপর ছোট্ট একটা জিগজ্যাগ আছে, ঠিক আছে। আর যদি আরেকটু জুম আউট করে নিই, তাহলে এই মার্কেটের মধ্যে একই স্ক্রিনের মধ্যে আমরা অ্যানালাইসিস করার সুযোগ পাচ্ছি আরো অনেক কিছু। তো যাই হোক, আমরা এই জায়গাটাতেই অ্যানালাইসিস করব, এবং এখানে আমি পার্ট পার্ট করে আপনাদেরকে বুঝাই দিব। এই পার্টগুলোকেই আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, যদি আমরা একটা রেডি মার্কেট ছাড়া রানিং মার্কেটে করতে পারি তাহলে আরো বেটার হবে। দেখি একটা রানিং ভালো মার্কেট কি আছে। সাপোজ ইউডিসিএস এর দেখি তো কেমন চলে, ক্যান্ডেল ভালো না। তারপরে ইউরো ইউডি মার্কেট ভালো না। জিবিপি ক্যাট ভালো না। আচ্ছা যাই হোক, যে কোনো একটাতে করলেই হচ্ছে, আমরা শেখার জন্য দেখবো, এখানে তো আর রিয়েল ট্রেড করবো না, সেক্ষেত্রে আমরা শেখার জন্য দেখবো। তো সাপোজ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্রয়িং এর জন্য আমরা এখান থেকে হরিজন্টাল লাইনকে সিলেক্ট করে নিতে পারবো। এখানে ক্রস লাইন আছে, বিভিন্ন ধরনের লাইন আছে, এই যে হরিজন্টাল লাইন হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কে ড্র করার জন্য। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কে ড্র করার জন্য আমরা এই হরিজন্টাল লাইন নেওয়ার আগে আমরা একটা সহজ জিনিস দেখবো, সেটা হচ্ছে যে এই স্ক্রিনটা আমি লাইট শুড ইউজ করি। একজন আস্কিং করছিল, অন্যজন আবার অ্যান্সার দিয়ে দিছে, পরে এই জন্য আমি আর অ্যান্সার করিনি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই স্ক্রিনটা হচ্ছে আমাদের, এখানে মিনিমাম 40টার মতো ক্যান্ডেল আছে, এবং মনে করতেছি যে আমরা এই মার্কেটটার দুইটা ভাগ করে নিলাম। সাপোজ ভাগ করে নিলাম, সমান সমান হয়নি না, আচ্ছা যাই হোক, সমান সমান হলে বেটার হতো। তো এদিকে যেটা হলো যে সাপোজ আমরা ধরে নিলাম যে এই মার্কেটটা এখন রানিং চলতেছে, আর এই পাশে এখনো মার্কেটটা আসেনি। কথা খুব সুন্দর ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করবেন, এবং পরবর্তীতে নিজে এইভাবে ড্রয়িং করে প্রেডিকশন করবেন। দেখবেন কি যে আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন করতে করতে একটা সময় এই পাশে মার্কেটের ছায়া আপনি দেখতে পাবেন। তো কি হলো, মার্কেটের এইটুক আমাদের অলরেডি আছে, আর এই পাশে মনে করি আমরা এখনো মার্কেট আসেনি। তো মার্কেটে ঢুকেই কখনো ট্রেড করা যাবে না, বসে আগে 15 মিনিট মার্কেটটার গতি দেখতে হবে, দেখলে আপনি মার্কেটের ভিতরে নিজে সশরীরে ঢুকে যাবেন, তখন আপনার ট্রেড করতে সুবিধা হবে। তো প্রথমত এই 15 মিনিট, এই যে 15 মিনিট মার্কেটটা আমরা দেখব, সেই মার্কেটটা কিভাবে দেখব, কোন চোখে দেখব, সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা দেখব প্রথম ক্যান্ডেলটা আমার কোথায় ছিল। তো প্রথম এই যে রেড কালারের এই যে ক্যান্ডেল, এটা কোথায় ছিল, এইখান থেকে ছিল। তো আমি সোজা একটা টান দিয়ে দিলাম, হ্যাঁ। মার্কেটটা তার মানে এখান থেকে উপরে গেছে, তারপরে এইখানে গেছে, তাই না। এখান থেকে কি করছে, মার্কেট আবার ব্যাক করে নিচে আসছে। তো আমি এই জায়গা থেকে ধরে আবার সোজা একটা টান দিয়ে দিলাম। এবার একটু ভিন্ন কালার নেই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। মার্কেট এখান থেকে উপরে গেছে, তারপরে নিচে আসছে, এখান থেকে উপরে গেছে, তারপরে নিচে আসছে, আবার আপ, আবার ডাউন, আপ, ডাউন, তারপরে হচ্ছে আপ, ডাউন, আপ, ডাউন, এটা একবারে টান দিয়ে দিলাম।
ছোট ছোট ড্রপিং গুলাকে ধরলাম না, ওগুলো ড্র করার সময় আমি আঁকায় দেখাবো। নিচেই নামছে, যাই হোক। এই তো মার্কেটটা এইভাবে মুভমেন্ট করছে। তো আমরা প্রথম মার্কেট কোথায় ছিল, এইখানে, অর্থাৎ এই ক্যান্ডেল আগে হয়েছে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এইভাবে পরেগুলো আসছে, তাই না? এদিক পর্যন্ত ধরবো আমরা আসছে, এদিকে পর্যন্ত আসেনি মনে করি আর কি। তো তারপরে কি হলো তাহলে, মার্কেটের গতি, এবার কালার আবার রেড নিয়ে নিচ্ছি। এখানে যখন মার্কেটটা এখান থেকে উপরে গেল, উপর থেকে আবার নিচে আসলো, নিচে কোথায় আসলো, এখানে আসলো, এখান থেকে তাহলে একটা লম্বা টান দিয়ে দিলাম। তারপরে এখান থেকে মার্কেট আবার উপরে গেল, উপরে যে আবার নিচে আসছে, তো এখানে যেহেতু টান দেয়াই আছে আর প্রয়োজন নেই, এখানে যেহেতু টান দেয়াই আছে আর প্রয়োজন নেই, আবার উপরে উঠছে, উঠে এখান থেকে নিচে নামছে, সো আমরা এখান থেকে আর একটা টান দিয়ে দিলাম। অর্থাৎ মার্কেট যেহেতু এদিক থেকে উপরে উঠে আবার নিচে আসছে, এখান থেকে আর টান দেওয়া প্রয়োজন ছিল, যেহেতু এখান থেকে দেয়াই আছে এই জন্য দিইনি। আবার মার্কেট এখান থেকে টান দেয়াই ছিল, এখানে একবার ড্রপ করছে, কিন্তু আমরা এখানে টান দিইনি কারণ আগে দেয়াই আছে। আর এইখানেও সেম ঘটনা, সো এখানে যেহেতু দেয়া নেই তাই কিন্তু আমরা আরেকটা দিয়ে দিলাম। তারপর মার্কেট এখান থেকে আবার উপরে গেছে, কোথায় গেছে, এইখানে, সো এখান থেকে আবার একটা টান দিয়ে দিলাম। তারপরে নিচে আসছে, এসে এখান থেকে আবার উপরে গেছে, তো এখানে টান দেয়াই ছিল, তো দিলাম না। আবার এইখান থেকে এখানে যেহেতু টান দেয়া নেই, তো আমরা আবার পুনরায় একটা টান দিয়ে দিলাম। আর এই যে এটা, এই হচ্ছে মার্কেটের সহজ অ্যানালাইসিস। এবার এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, তার আগে এই পিকচারটাকে আমি একটু সেভ করে নিব। না থাক, সেভ করার দরকার নেই। তো যেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি জিনিস, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনারা অবশ্যই ইতিমধ্যে ইউটিউব ভিডিও টিডিও বিভিন্ন জায়গায় দেখছেন। একটা মার্কেটের ক্ষেত্রে, একটা মার্কেট অথবা আমরা নিচে মাটিতে দাঁড়ায় আছি, বলে যে আমরা মাটিতে দাঁড়ায় আছি, এটা হলো সাপোর্ট। আমার মাথার উপরে আকাশ, এটা হলো রেজিস্ট্যান্স। এখন আমি একটা 2 তলা বিল্ডিং বা 3 তলা বিল্ডিং এ আছি, মনে করেন এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে এটা হলো ফ্লোর, তারপরে 1 তলা, 2 তলা, আর হলো 3 তলা। এই যে পিপলটা 1 তলায় দাঁড়ায় আছে, যে পিপল 1 তলায় দাঁড়ায় আছে, ওর জন্য মেঝে হচ্ছে এইটা, যে আসতেছে না কেন? যে 1 তলায় দাঁড়ায় আছে ওর জন্য মেঝে হচ্ছে এইটা, আর ছাদ হচ্ছে এটা। আবার যে 2 তলায় দাঁড়ায় আছে ওর জন্য মেঝে এইটা, ছাদ এটা। যে 3 তলায় দাঁড়ায় আছে ওর জন্য মেঝে এইটা, ছাদ এটা। অর্থাৎ নিচতলার পিপলের জন্য এটা হলো সাপোর্ট, এটা হলো রেজিস্ট্যান্স। সে যখন 2 তলায় চলে গেছে, তখন আগের রেজিস্ট্যান্সটা হয়ে গেছে তার জন্য সাপোর্ট, এবং তার মাথার উপরে ছাদটা হয়ে গেছে রেজিস্ট্যান্স। এ আবার যখন এ 3 তলায় চলে যাবে, তখন এর এটা হলো সাপোর্ট, এটা হলো রেজিস্ট্যান্স। অর্থাৎ একই লাইন, একই লাইন, এটা এক সময় সাপোর্ট ছিল, পরে রেজিস্ট্যান্স হয়ে গেছে, কখন, যখন সে উপরে চলে গেছে। অর্থাৎ মার্কেট যদি এইখানে থাকে, ওর নিচে যে লাইন আছে এটা হলো সাপোর্ট, আর উপরের লাইনটা হলো রেজিস্ট্যান্স। মার্কেট যখন এটাকে ব্রেক করে উপরে চলে যাবে, তখন এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। আবার যদি এখান থেকে ব্রেক করে 3 তলায় চলে যায়, তাহলে তার জন্য এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই সেকেন্ড বার থেকে এটাকে বলে এসএনআর জোন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন, এসএনআর, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। এটা হলো সাপোর্ট, এটা হলো এটা হলো ফাইনাল একদম গ্রান্ড সাপোর্ট, আর এটা হলো একদম ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। আর এই মধ্যের গুলোকে বলা হয় এসএনআর, অর্থাৎ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। এগুলো ভাষা জাস্ট, অন্য কোনো কিছু না, বোঝাটা হলো মেইন ফ্যাক্ট। তাহলে মার্কেট কি করে, মার্কেট কখনোই সহজ সোজা ভাবে একদিক থেকে আরেক দিকে কখনোই চলে যায় না, এরকম করে কখনোই যায় না, বা এরকম করে কখনোই নামে না। মার্কেট কি করে, একটা জিগজ্যাগ ক্রিয়েট করে, এই যে জিগজ্যাগ, উপরে যাবে নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে, কাইন্ড অফ নদীর মোহনার মতো। এটা কেন ক্রিয়েট করে, এটা ক্রিয়েট করাই আমরা, আমরা বাই করি সেল করি, বাই করি সেল করি, এই বাই আর সেলের উপরে বেস করে সেই জিগজ্যাগ ক্রিয়েট করা যায়। এটা আমরা প্রথম ওই লাস্ট গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে বাই করতেছি উপরের দিকে যাচ্ছে, আবার একদম সেল করলো নিচের দিকে আসলো, এরকম করতে করতে 1 মিনিট যখন শেষ হয়ে যায় তখন একটা ক্যান্ডেল তৈরি হয়, তাই না? সো এইখানে এই ঘটনাটাই ঘটে। তো আমরা মার্কেটে প্রথম ঢুকলাম 15 মিনিট, এই প্রথম যে 15 মিনিট আমরা অ্যানালাইসিস করলাম, আমরা কিন্তু এই পাশের লাইনগুলোকে ড্র করছি, এই যে রেড লাইন এই পাশে ড্র করছি, এই 1 2 3 4 5 6টা এই লাইনগুলোকে কিন্তু আমরা এদিকে কোথাও দেখে ড্র করিনি।
আমরা ভাববো যে এইদিকে কোনো ক্যান্ডেল নাই, এখন পর্যন্ত আসেনি। এই কয়টা ক্যান্ডেলের উপরে বেস করে আমরা লাইনগুলো টানছি। এখন মার্কেট কি করে? মার্কেট অলওয়েজ সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের দিকে যায়, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টের দিকে যায়। এইটা হচ্ছে একটা বিম্ব আর এটা হলো একটা প্রতিবিম্ব। অর্থাৎ এটা মানুষ আর এটা হলো মিরর, আয়না। এদিকের ছবিটা এদিকে দেখা যাবে। মার্কেটটা ঠিক এমনই। আপনি যদি এই দিকের ছবিটা ভালোভাবে ড্র করতে পারেন, আয়নার ছবিটাও হুবহুব আপনি দেখতে পাবেন আপনার ব্রেনের মধ্যে। সো কিভাবে, সেটা আমরা সহজেই বোঝার চেষ্টা করি। মার্কেট প্রথম এইখানে ছিল, এখান থেকে আপে গেছে, তারপরে ডাউনে আসছে, তারপরে এই এসএনআর কে ব্রেক করে উপরে গেছে, যে নতুন রেজিস্ট্যান্স তৈরি করছে, এখান থেকে আবার ব্যাক করছে। তো মার্কেট যখন এখান থেকে ব্যাক করে, তখন আমাদের থিঙ্ক হচ্ছে মার্কেট কোথায় যাবে, তার পূর্বের সাপোর্টে যে সে টাচ করবে, নিচে যাওয়া যখন শুরু করে। টাচ করার পরে যদি ক্যান্ডেল এরকম সমান সমান করে, তাহলে বুঝতে হবে মার্কেট এখান থেকে পুনরায় ব্যাক করবে। আর যদি এটাকে ব্রেক করে, তাহলে বুঝতে হবে মার্কেট তার পরবর্তী সাপোর্টে যাবে, অর্থাৎ এখানে আসবে। আর যদি এরকম সমান সমান করে ফেলে ক্যান্ডেলের বডি, তাহলে কি করতে হবে, বুঝতে হবে মার্কেট ব্যাক করবে। আচ্ছা, তারপরে কি হলো? মার্কেট যখন ব্যাক করে যায়, যদি আমরা দেখি এরকম ক্যান্ডেলের বডি দিয়ে ব্রেক করে ফেলছে, এই যে একটা ক্যান্ডেলের, কিন্তু গ্রিন ক্যান্ডেলের বডি দিয়ে ব্রেক করে ফেলছে, তার মানে মার্কেট কোথায় যাবে, পরবর্তীতে নতুন রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। এখানে বললাম পূর্বের সাপোর্টে ফিরে যাবে, আর এখানে বললাম নতুন রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। দুই ধরনের কথা বলার পেছনে কারণটা হইল, আমরা যেহেতু এদিকে আগে রেজিস্ট্যান্স লাইন ড্র করিনি, সেক্ষেত্রে আমরা জানি না মার্কেট এদিকে কত দূর উপরে যাবে। সেজন্য বললাম যে নতুন রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, অর্থাৎ সেটা এইখানে এসেও ক্রিয়েট করতে পারে, এইখানে যেও ক্রিয়েট করতে পারে, এখানেও করতে পারে। ঠিক আছে, আমরা এখানে কোনো ক্রিয়েট করব না, আমরা শুধু দেখবো মার্কেটের 15 মিনিটের বিহেভিয়ার, দেখবো সে কি করে। তো মার্কেট এখানে এসে কি করলো, পুনরায় আবার দুই ক্যান্ডেলের হেড সমান করে ফেললো। যখন হেড সমান করে ফেলছে, তখন বুঝতে হবে তাহলে কি সে ব্রেক করেনি। যদি ব্রেক করতো এরকম করে এই গ্রিনটার মতো করে, তাহলে সে উপরে চলে যেত, যেহেতু ব্রেক করেনি সে নিচে আসবে। তো নিচে আসার জন্য সে কি করবে, তাহলে তার পূর্বের সাপোর্টে যাবে। পূর্বের সাপোর্ট এক ক্যান্ডেল দিয়ে চলে আসছে, দ্বিতীয় ক্যান্ডেল তৈরি হওয়ার সময় ব্রেক করছে, করে নিচে গেছে। তার মানে কি হবে, মার্কেট আরো নিচে যাবে। এই পূর্বের যে এক দুই, এই যে রেজিস্ট্যান্স, এটাকেও সে ব্রেক করে ফেলছে। দেখেন এই যে রেড কালারটা ব্রেক করে ফেলছেই, মানে আমাদের থিঙ্কিং থাকবে মার্কেট আরো নিচে যাবে। অর্থাৎ কোথায় আসবে, এই ব্রেক করার পরে মার্কেট এই সাপোর্টে আসবে। কিন্তু কোশ্চেন হচ্ছে, এইখান থেকে তো মার্কেট নিচে আসেনি, ব্রেক করার পরেও মার্কেট উপরে উঠে গেছে। কেন উপরে উঠে গেছে, সেটা আমরা বুঝতে পারবো ক্যান্ডেলের হেলদের উপরে বেস করে। এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, কত বড় একটা রেড ক্যান্ডেল, কিন্তু এর উপরে উইকটা দেখেন একদম এই মাথা পর্যন্ত, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এখানে প্রচুর পরিমাণে বড় একটা উইক আছে। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম না এরকম, যে এই এইরকম উইক ছাড়া ক্যান্ডেল গুলা হেলদি হয়, তারপরে আনহেলদি ক্যান্ডেল। যাই হোক, ওগুলো নিয়ে ডিটেলস পরবর্তীতে আছে, ওটাতে আমরা যাব। তো এই ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারবো যে মার্কেট আরো ডাউনে যাবে। এবং দেখেন পরবর্তীতে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে কিন্তু পুনরায় কি হয়েছে, আবার রেড ক্রিয়েট করে মার্কেট নিচে আসছে, অর্থাৎ মার্কেট কিন্তু অলমোস্ট এই পর্যন্ত চলে আসছে। তার মানে মার্কেট নিচেই যাবে। তারপরে কি হইলো, মার্কেটে পুনরায় গ্রিন ক্যান্ডেল আসলো এবং ব্রেক করলো কয়টা রেজিস্ট্যান্স, একটা দুইটা তিনটা ক্রিয়েট করে ব্রেক করে গেল। তার মানে আরো উপরে যাবে। কোথায় যাবে মার্কেট, নতুন রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, পূর্বে কোনো রেজিস্ট্যান্স ক্রিয়েট করা নাই, এই জন্য নতুন রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। তো এখানে আসলো, এসে আবার মার্কেট ব্যাক করলো, তার পূর্বের সাপোর্টে টাচ করে আবার ব্রেক করে উপরে চলে গেল। এই তো মনে করেন আমরা 15 মিনিট দেখে ফেললাম। এইবার আমরা এই যে ড্র, আমাদের এই ড্রর উপরে বেস করে মার্কেট এই দিকেও তার মুভমেন্টটা এরকমই করবে। কেমন, এখান থেকে যখন মার্কেট ডাউনে আসা শুরু করবে, সর্বপ্রথম আমাদের থিঙ্কিং থাকবে যে এই রেড ক্যান্ডেল হওয়ার পরের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল কি ব্রেক করে নাকি উপরে যায়। যদি ব্রেক করে, যে ব্রেক করে ফেলছে, তখন আমরা দেখব এর পেছনে এই জায়গাটুকু একটু ভিন্ন কালার নেই, দেখতে সুবিধা হবে। পিঙ্ক কালার নিয়ে নিলাম। আমরা পরের ক্যান্ডেলটার এই জায়গার এই পিছনটাতে দেখবো যে এইদিকে মার্কেটের বিহেভিয়ার কেমন ছিল। মার্কেটের বিহেভিয়ার এদিকে কেমন ছিল, মার্কেট রেঞ্জিং ছিল, মানে গ্রিন 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 করে উপরে যায়নি, বা রেড 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 করে নিচে আসেনি, গ্রিন রেড গ্রিন গ্রিন রেড গ্রিন। তার মানে এই রেঞ্জটুকুর মধ্যেই মার্কেট 1 2 3 4 5টা ক্যান্ডেল তৈরি করছে এবং একই পজিশনে ছিল, উপরেও যায়নি নিচেও যায়নি। অর্থাৎ এইখানে আমাদের বুঝতে হবে মার্কেট এখানেও একটু রেঞ্জিং করবে। এখানেও সেম, এই যে রেড রেড গ্রিন
আবার রেড, যে পর্যন্ত থেকে নামছিল ওই গ্রিন করে পুনরায় রেড নিয়ে আবার ওই পর্যন্তই গেছে। তার মানে এইখানকার বিহেভিয়ারের মিরর এইখানে তৈরি করছে, এখানেও চুরি করছে এখানেও চুরি করছে, ঠিক আছে। অর্থাৎ এখানেও রেঞ্জিং এখানেও রেঞ্জিং, ফান করে বললাম। আচ্ছা, তারপরে কি হলো যে মার্কেট যদি ব্রেকআউট করে, অর্থাৎ আহ, তার সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে, তো সাপোর্টকে যখন ব্রেক করে ফেলছে তার মানে মার্কেট কোথায় যাবে, তার পরবর্তী সাপোর্টে মাস্ট বি যাবে। তো কি হলো, রেড ক্লিক করে মার্কেট নিচে আসলো, আসার পরে তাহলে কত দূর নিচে যাবে, এখান থেকে কত দূর নিচে যাবে আমাদের টার্গেট থাকবে, যদি সাপোর্টের সমান সমান কোনো ক্যান্ডেল হয়, যে সাপোজ সাপোর্টটা এই জায়গায় ছিল, এইখানে এসে ক্যান্ডেল একদম সমান সমান হয়েছে, তাহলে বুঝতে হবে মার্কেট এখান থেকে ব্যাক করবে। আর যদি সাপোর্টের একটু উপরে ক্লোজ হয় তাহলে বুঝতে হবে এখানে আরো একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে সাপোর্টকে ফিল আপ করার জন্য। যদি আর একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়ে ব্রেকআউট করে ফেলে তাহলে বুঝতে হবে কি মার্কেট তার পরবর্তী সাপোর্টে যাবে। সো এখানে ব্রেকআউট করে ফেলছে, তার মানে পরবর্তী সাপোর্ট কোথায়, এই যে পরে এই লাইন কিন্তু আগে থেকে ড্র করাই আছে, এখানে এসে ওই ক্যান্ডেলটাই ব্রেকআউট করে ফেলছে, তার মানে কোথায় যাবে, পরবর্তী সাপোর্টে যাবে। সো ব্রেকআউট করে আবার নিচে চলে আসছে। এইবার আমরা দেখবো যে এখান থেকে কত দূর যাবে, যে পরবর্তী সাপোর্ট কোথায় আছে, এই নিচে আছে। এর পূর্বে তার ক্যারেক্টার কেমন ছিল, পূর্বে ক্যারেক্টার ছিল এই পজিশনটুকুতে যতক্ষণ মার্কেট ছিল ততক্ষণ কি ছিল, এই রেড গ্রিন রেড গ্রিন, এখানেও রেড গ্রিন রেড গ্রিন, সেম সেম ক্যারেক্টার, এই পজিশনে যায় এই পজিশনে ওটা। তারপরে কি হলো, আমাদের এইটুকুর কাহিনী, এই পাশের কাহিনীর উপরে এইটুকু আমাদের দেখা মোটামুটি অলমোস্ট একটা ধারণা হয়ে গেল। তারপরে আমরা চলে আসলাম এই পাশে, মার্কেট এখান থেকে রেড 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 একদম একাধারে রেড 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 করে নেমে গেছে, হ্যাঁ, রেড 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 করে নেমে গেছে। এদিক দিয়ে যখন উঠবে তখন ঠিক ওই ক্যারেক্টার নিয়েই উঠবে, সে কি করছে, এই যে রেড, তারপরে এটাকে এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে ফেলছে, তার মানে পরেরটাতে যাবে। আবার ক্যান্ডেল আসছে গ্রিন, এই যে এখানে যেমন গ্রিন এখানেও এরকম গ্রিন, এখানে যেমন রেড এখানে এরকম গ্রিন, উঠে গেছে, ব্রেক করছে মানে পরেরটাতে যাবে, আবার ব্রেক করছে মানে পরেরটাতে যাবে গ্রিন। তারপরে এসে এখানে কি হয়েছে, একটা ডোজি হয়েছে। এই ডোজি কেন হয়েছে, এই যে এখানে ডোজি দেখছেন, এই সেম লাইনে সোজা এখানে এসে ডোজি, মার্কেট এখানেও ইনডিসিশনে ছিল উঠার সময়, এখানেও একবার এসে ইনডিসিশনে হয়েছে ওঠার সময়। তারপরে আবার এখানে রেড, সেম একটা গ্রিন হয়েছে এখানে। তারপরে এখানে কি হয়েছে, এই যে এইখানে দেখেন সেম একটা কি ছিল, স্পিনিং টপ ছিল, এইখানে এসেও একটা স্পিনিং টপ হয়েছে, ঠিক আছে। ওঠার সময় রেডের পরে স্পিনিং টপ ছিল আর এখানে গ্রিনের পরে রেড স্পিনিং টপ হয়েছে, অর্থাৎ মার্কেট নিউট্রাল। তারপরে কি হলো, এইখানে যে রেজিস্ট্যান্স লাইন টানা আছে আগে থেকে, সে মার্কেট এই লাইনে এসে একদম সমান সমান করলো, সমান সমান মানে কি, মার্কেট পুনরায় ব্যাক করবে, আর যদি ব্রেক করে তার মানে পরেরটাতে যাবে। তো সমান সমানে ব্যাক করলো, সমান সমান যেহেতু করলো, রেজিস্ট্যান্স লাইন তো আমাদের টানাই আছে, আমরা জানি যে এখানে এসে সমান সমান করলে আটকায় যাবে, আর যদি ব্রেক করে তাহলে পরের লাইনে যাবে। তাহলে সমান সমান যদি করে বলছে আবার পরের লাইনে আসবে, পরের লাইনে আসার সময় কি হবে, এখানে যেমন গ্রিন গ্রিন হয়ে উঠছে এখানেও এরকম রেড রেড হয়ে নামবে, সিমিলার রেড রেড হয়ে নামলো। এই মার্কেটে বায়ার এবং সেলারে মার্কেটটার পরিস্থিতি খুবই খারাপ ছিল, যার কারণে কি হয়েছে, যখন এখানে সেলারের প্রেসার দেখাইছে প্রচুর সেলারের প্রেসার ছিল, যখন বায়ারের প্রেসার দেখাইছে তখন প্রচুর পরিমাণে বায়ারের প্রেসার ছিল। যেমন দেখেন একটা ক্যান্ডেলই কত দূর নিয়ে গেছে, অথচ এখানে মিনিমাম 5টা বা 6টা ক্যান্ডেল হওয়া উচিত ছিল, ঠিক আছে। এই ধরনের মার্কেটগুলোতে ট্রেড করাটা খুব রিস্কি হয়ে যায়, আমরা সুন্দর মার্কেট দেখে করব। তো যাই হোক, তারপরে কি হইলো, আবার পুনরায় যখন মার্কেট এই পর্যন্ত নেমে আসলো, এখানে কিন্তু সেম আগের ফর্মুলাকে ইউজ করতেছে, দেখেন এই যে রেজিস্ট্যান্সটা আর এই যে সাপোর্টটা, এই যে এইখানেও দেখেন একটা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ক্যান্ডেল রেঞ্জিং এ আছে। এইখানেও যদি যান আপনি দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা ক্যান্ডেল রেঞ্জিং এ আছে। তারপরে মার্কেট এই পূর্বে যে সাপোর্ট ছিল একদম নিচে, দেখেন ওই লেভেল বরাবর সমান করছে, তারপরে পুনরায় আবার ব্রেক করে উঠছে। এই যে যদি খেয়াল করি আমরা, এখানে ডোজি আছে, এই যে এখানে ডোজি আছে, এই যে এখানে ডোজি আছে, এখানেও ডোজি আছে, অর্থাৎ যে লেভেল বরাবর মার্কেট ড্রপ করছে ওই লেভেল বরাবরই ড্রপ করছে। পুনরায় আবার দেখেন এই যে ব্রেক করলে পরেরটাতে যায়, পরেরটাতে আসছে, আবার সমান সমান করলে কি হয়, ব্যাক করে মার্কেট, এই যে ব্যাক করছে, ঠিক আছে। আবার সমান সমান করছে এখানে এসে, তার মানে মার্কেট উপরে যাবে, কোথায় যাবে, ওই যে ব্রেক করলে তার পরেরটাতে যাবে, ব্রেক করলে তার পরেরটাতে যাবে টার্গেট। আবার দেখেন এই বরাবর এসে এখানে সমান করছে, করে পুনরায় আবার মার্কেট নিচে যাওয়া শুরু করছে।
তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি মার্কেট এইদিকে যে খেলা খেলে ঠিক এইদিকেও ওইটাই খেলে। এখন এইটাকে ইউজ করে আমরা ট্রেড করতে পারবো। কিভাবে আমরা ট্রেড করতে পারবো? এই যে একটা অজবল্টু মার্কেট, হ্যাঁ, এই মার্কেটে কখনোই ট্রেড করা পসিবল না, কারণ আপনার এখানে ট্রেড করার জায়গাই নেই। আপনি কেবল মার্কেটটা বুঝলেন এখান থেকে যে মার্কেট এই একটা ফর্মুলার উপরে বেস করে আপ ডাউন করে। এখন কেন এখানে ট্রেড করার মোক্ষম কোনো জায়গা নেই সেটা আমি বলে দিই। ট্রেডার কিন্তু অনেক ধরনের আছে, সুইং ট্রেডার, ডে ট্রেডার, স্কাল্পার, অনেক ধরনের ট্রেডার আছে। আবার হলো পজিশনাল ট্রেডার আছে, আবার যারা কিনা স্কাল্পার এদের মধ্যেই 1 মিনিটের ট্রেডার, 2 মিনিটের ট্রেডার, 5 মিনিটের ট্রেডার, ঠিক আছে, টাইমের উপরে বেস করে। আবার অনেক ট্রেডার আছে যে ব্রেকআউট ট্রেডার, এগুলো হলো স্ট্র্যাটেজির উপর বেস করে। রিভার্সাল ট্রেডার, ঠিক আছে, তারপরে অ্যালগরিদমিক ট্রেডার, তারপরে আছে অনেক আছে আর কি। যাই হোক, ওইদিকে আমরা না যাই, থিওরিক্যাল আলোচনা ওগুলো বই পড়লেই পাওয়া যায়। তো এইখানে এসে যেটা হইলো, আমরা এখানে ট্রেড করার কোনো উত্তম জায়গা নেই। অর্থাৎ আমার চোখে আমি যদি বলি একটা ক্যান্ডেলও ট্রেড করার উপযুক্ত নয়। কেন উপযুক্ত নয়? সর্বপ্রথম দেখতে হবে এই স্ট্র্যাটেজি অনুসারে ট্রেড করতে গেলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের দূরত্ব এতটা বড় হইতে হবে যেন রানিং যে ক্যান্ডেলগুলো হচ্ছে এই ক্যান্ডেলগুলোর সাইজ অনুসারে মিনিমাম 4টা বা 5টা ক্যান্ডেল এরকম করে তৈরি হওয়ার জায়গা থাকে। অর্থাৎ এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা সাপোর্ট, 1 2 3 4 5 এরকম যেন 5টা ক্যান্ডেল হয়ে নিচে আসে। এই রকম যেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে গ্যাপ থাকে, তাহলে আপনি এখানে ট্রেড করতে পারবেন। কেন? আপনার একটা ধারণা বা টার্গেট থাকবে যে আমি এখন এইখানে আসি, মার্কেট তার পরবর্তী লেভেল হচ্ছে এইটা, তার পরবর্তী লেভেলে এইখানে যাবে, তো যেতে হলে মিনিমাম 4টা বা 5টা ক্যান্ডেল থাকবে। সো আমি এইটাতে ট্রেড করতে পারবো। অথবা এই ক্যান্ডেলের এদিকে যদি হিস্টোরি খারাপ থাকে, রেঞ্জিং থাকে, ডোজি থাকে, ড্রপিং থাকে, তাহলে আমি এই ক্যান্ডেলে করলাম না, তারপরে ক্যান্ডেলে করব। এবং মার্কেটের টার্গেট হচ্ছে এইখানে ফিল আপ করা। সো এই পর্যন্ত সে আসবেই। আমার এই ট্রেডটা যদি লস হয় তারপরে ক্যান্ডেলে আমার উইন হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যখন এইরকম ছোট ছোট গ্যাপ, একটা ক্যান্ডেলও হয় না, এবং এমনও আছে যে এই একটা ক্যান্ডেলের 4টা গ্যাপকে ফিল আপ করে দিছে, তাহলে আপনি এখানে ট্রেড করে শান্তি পাবেন না এবং আপনার ট্রেড উইন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখানে রেডি মার্কেট তাই দেখতে সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে এই ক্যান্ডেলটাতে ট্রেড করলে উইন হতো, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে এটা পসিবল হবে না। তাহলে এইবার আমরা একটু আমাদের শিটে চলে যাই। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা জানি যে সবচেয়ে নিচে যেটা এটাকে বলে গ্রান্ড সাপোর্ট, যেটা সবচেয়ে উপরে ওইটাকে বলে রেজিস্ট্যান্স, অর্থাৎ টপার বা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। আর মধ্যখানে যেগুলো হয় সেগুলো ড্রপিং হয় কিংবা এসএনআর লাইন ক্রিয়েট হয়, অর্থাৎ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে কি ব্যাপার, সিগন্যাল দিচ্ছে কেন? কয় মিনিট হয়েছে? 15 মিনিট আছে আর। আচ্ছা, আচ্ছা, 43 মিনিট হয়ে গেছে। সরি, আমি 35-30 মিনিটের মতো করে ক্লাস নেব, কোনো সমস্যা নেই। এগুলো প্রাথমিক আলোচনা, এই জন্য আসলে অনেকগুলো টপিক কথা বলতে গেলে অনেকগুলো টপিক, এই 1-1.5 ঘন্টার ক্লাস আসলে কিছু না। তো যাই হোক, আমরা শেষ করি। তো যেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটার মধ্যে দুইটা পার্থক্য আছে। একটা হইলো যে শক্তিশালী সাপোর্ট আর শক্তিশালী রেজিস্ট্যান্স যখন একটা লেভেল পার করে ফেলে, অর্থাৎ 2 লেভেল কমপ্লিট করা যে রেজিস্ট্যান্স থাকে সেটাকে বলি আমরা শক্তিশালী রেজিস্ট্যান্স। একটা মার্কেট এখানে ছিল, উপরে গেছে, নিচে যে লেভেলে টাচ করছে ওই লেভেল থেকে আবার কতদূর উপরে গেছে যাক, আবার যে লেভেলে এসে টাচ করছে, অর্থাৎ আগের যে লেভেল এই লেভেলকেই সমান করছে, তাহলে এটা বলবো আমরা লেভেল 1, এটাকে বলবো আমরা লেভেল 2। এরকম লেভেল 2 যদি কোনো রেজিস্ট্যান্স কমপ্লিট করতে পারে, তাহলে পরবর্তীতে যদি মার্কেট এইখানে আসে নেমে, তাহলে আমরা 100% ধরে রাখবো মার্কেট এখান থেকে ব্যাক করবে। কারণ লেভেল 2 কমপ্লিট করা রেজিস্ট্যান্স এতটাই শক্তিশালী, তাকে ব্রেক করে নিচে যাওয়ার পসিবিলিটি কম থাকে। তারপরও ব্রেক করে ফেলতে পারে। এখানে বসুন্ধরা গ্রুপের আনভির রায়হান একটা ট্রেড করে দিছে তার কোটি কোটি টাকা দিয়ে, তখন আর এখানে রেজিস্ট্যান্সকে কে বাঁচায় বা সাপোর্টকে কে বাঁচায়? তো এখন রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেম কাহিনী। একই লেভেল থেকে মার্কেট যে লেভেলে টাচ করছে ওই লেভেল থেকে আবার নিচে ঘুরে ফিরে ওই লেভেলে টাচ করে আবার নিচে এসছে। এই সেম লেভেলে যদি টাচ করে তাহলে বলে নেব এটা হলো লেভেল 1 আর এটা লেভেল 2। লেভেল 2 যদি কমপ্লিট করে এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে মার্কেটের উপরে যাওয়াটা অনেক টাফ। অনেক ক্ষেত্রেই মানে 90% ক্ষেত্রেই উপরে যায় না, মার্কেট ব্যাক করে।
তো আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝে গেলাম। আমরা এই আলোচনার মধ্যে এই জিনিসগুলোকে পার করে আসছি যে সাপোর্ট থেকে মার্কেট রেজিস্ট্যান্সে যায়, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসে, আর এইভাবে যদি ব্রেক করে এটাকে বলে ব্রেকআউট, আর এই ব্রেকআউট থেকে আবার মার্কেট যদি পুনরায় ব্যাক করে উপরের দিকে তাহলে ওইটাকে বলে রিট্রেসমেন্ট। ঠিক আছে, আর এসএনআর সম্পর্কে আমরা আগেই বলে আসলাম, এগুলো আর প্রাথমিক আলোচনার দরকার নাই, যে এটা হলো প্রথম রেজিস্ট্যান্স, তারপরে লেভেলে যখন যায় যায় মার্কেট এখান থেকে রিট্রেসমেন্ট করে বা ব্যাক করে, এটাকে বলা হয় এসএনআর, অর্থাৎ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন। আচ্ছা, এইবার কাহিনী হইল যে আমরা যে উদাহরণটা দেখতে পাচ্ছি এখানে, এই উদাহরণটাতে একটু বোঝার ব্যাপার আছে। সেটা হলো মার্কেট প্রথমত কোথা থেকে লেভেল শুরু করছিল, এখান থেকে নিচে আসছে, উপরে গেছে, আবার নিচে আসছে, ব্রেকআউট করে উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে ব্রেকআউট করে নিচে এসে এখান থেকে এই এই কথা হলো এখানে পাওয়ারফুল পাওয়ারফুল স্ট্রং রেজিস্ট্যান্স বা স্ট্রং লেভেল কোনটা? স্ট্রং লেভেল হচ্ছে একদম এই যে নিচের এইটা। কেন? লেভেল 1 লেভেল 2, ঠিক আছে, এই লেভেল 1 লেভেল 2 করছে, করার পরে মার্কেট উপরে যায় অনেক এখানে কাহিনী নাটক করে, আবার যখন নিচে আসছে দেখেন ব্রেক করে কিন্তু নিচে যাইতে পারেনি, পুনরায় এখান থেকে আবার ব্যাক করে গেছে। ঠিক আছে, এই যে লেভেল 1 লেভেল 2 দুইবার এখানে লেভেল 2 কমপ্লিট করা আছে, সো এখান থেকে সে নাটক করে উপরে যখন ঘুরে গেছে এখানে এসে কিন্তু আবার সেইখান থেকে ব্যাক করছে, এখান থেকে আর উপরে যেতে পারেনি, স্ট্রং জোন। ঠিক আছে, এখন এই দুইজনের যে পাওয়ার, এই দুইজনের পাওয়ার সে এখানে ইউজ করছে, তৃতীয়বার মার্কেট যখন এখান থেকে আবার উপরে আসছে তখন কিন্তু সে ঠিকই ব্রেক করে বের হয়ে গেছে, অর্থাৎ এই দুইটার যে পাওয়ার জমা ছিল তা এখানে সে খরচ করে ফেলছে। ঠিক আছে, এটা আবার একটা স্ট্রং জোন। কেন? 1 2 কমপ্লিট করা আছে, তৃতীয়বার সে পুনরায় মার্কেট ডাউনে আসবে। এই হচ্ছে স্ট্র্যাটেজি। এইবার এই স্ট্র্যাটেজিকে বেস করে আমরা কিভাবে ট্রেড করতে পারবো, যেটা একটু আগে 10 মিনিট আগে বলে আসলাম, 5 মিনিট আগে বলে আসলাম, সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনের মধ্যে দূরত্বটা এরকম থাকবে, একটু বড় থাকবে দূরত্বটা, যে মিনিমাম 4টা বা 5টা ক্যান্ডেল হইতে হয় এই লেভেল থেকে এই লেভেলে যেতে গেলে। তো এরকম একটা দূরত্ব যখন থাকে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে, তখন যদি এরকম হয় যে মার্কেট লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করে ফেলছে, অর্থাৎ এই যে লেভেল 1 রেজিস্ট্যান্স, লেভেল 2 লেভেল 1 সাপোর্ট, লেভেল 2, তাহলে এইরকম ঘটনা যখন ঘটবে তখন মার্কেট পুনরায় যখন ব্যাক করার সময় গ্রিন ক্যান্ডেল করবে, পরের এই গ্রিন ক্যান্ডেল করার সময় আমরা এই পেছনের দিকে তাকাবো যে এদিকে লেভেল 2 কমপ্লিট করা আছে এবং রেজিস্ট্যান্স অনেক উপরে আছে, রেজিস্ট্যান্স অনেক উপরে আছে, তার মানে এখানে যেতে মিনিমাম 3 থেকে 4টা ক্যান্ডেল লাগবে। আমরা পেছনের দিকে তাকাবো যে এদিকে কোনো প্রকারের ডজি বা ড্রপিং এরিয়া বা স্পিনিং টপ ক্যান্ডেল আছে কিনা, অর্থাৎ যে ক্যান্ডেল কয়টা আমরা দেখে আসছিলাম যে নিউট্রাল, মার্কেটকে নিউট্রাল হিসাবে পরিচয় দেয়, সেই কোনো ক্যান্ডেল এই লাইনে এই লাইনে এই লাইনে এই লাইনে আছে নাকি। কারণটা হলো আমাদের পরবর্তী ট্রেড টার্গেট হচ্ছে এই ক্যান্ডেলটা, এখান থেকে যখন মার্কেট ব্যাক করছে এই গ্রিন ক্যান্ডেল দিয়ে, তখনই এই ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন, তখনই আমরা এই থিঙ্কিংটা করব যে পরের ক্যান্ডেলে আমরা ট্রেড করব। তো পরের ক্যান্ডেল ট্রেড করতে গেলে আমরা দেখব 1 নম্বর লজিক, রেজিস্ট্যান্স অনেক দূরে আছে, 2 নম্বর হলো এটা পাওয়ারফুল, লেভেল 2 কমপ্লিট করা এটাও পাওয়ারফুল, এখান মার্কেট যাবে। আর এই এর পরে যদি একটা ক্যান্ডেল হয় এই ক্যান্ডেলগুলোর সিমিলার সাইজের, তাহলে মিনিমাম এইরকম সাইজের একটা ক্যান্ডেল হবে। তো এইটুকু জায়গার মধ্যে আমরা দেখব যে কোনো প্রকারের ডজি বা ড্রপিং এরিয়া বা স্পিনিং আছে কিনা, স্পিনিং টপ নাই, ডজি ড্রপিং নাই, তার মানে আমরা এখানে নির্দ্বিধায় একটা বাই ট্রেড করে দিতে পারবো এবং সেটা উইন হবে। আমরা যদি দেখি এটা আরো অনেক দূরে আছে তাহলে আমরা আরো ট্রেড করতে পারবো। সেম দ্বিতীয় লাইনে নেওয়ার সময় দেখতে হবে যে এইদিকে কোনো ডজি ড্রপিং এরিয়া আছে কিনা। সেম আবার যখন রেজিস্ট্যান্স লাইনে একদম পৌঁছে যাবে এবং মার্কেট টাচ করে কি করবে, এখানে গ্রিনের পরে রেড ক্রিয়েট করবে, আমরা সাথে সাথে এই থিঙ্কিং নিয়ে নেব যে পরের ক্যান্ডেলে আমরা ট্রেড নেব। এখান থেকে সাপোর্টের দূরত্ব কতটুকু? অনেক দূর, লেভেল 2 কমপ্লিট করা, এদিকে কোনো ডজি ড্রপিং এরিয়া আছে নাই, তার মানে আমরা ট্রেড করে দেব। ঠিক আছে, সো এই শক্তির উপরে বেস করে এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এর পরে আর না করাই বেটার। তারপরও যারা এক্সপার্ট তারা করে, ঠিক আছে, তবে এই দুইটার পরে আর না করাই বেটার। এখন আমরা একটা রিয়েল মার্কেটে আমরা এটা দেখার চেষ্টা করব যে এটা আসলেই কতটুকু ওয়ার্কেবল হয়। যখন কিনা একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে অনেক বড় দূরত্ব থাকে, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটবে এবং মার্কেটটা কি হবে? জিগজ্যাগ মার্কেট হবে, তাই না? তো এরকম একটা মার্কেট দেখি। আচ্ছা, কোটেক্স এর মধ্যে অনেকক্ষণ ছিলাম, এবার একটু আইকিউ অপশনটাকে ওপেন করি। আইকিউ অপশনের ক্যান্ডেল গুলো দেখলে আমার মনে শান্তি লাগে, আর
অন্য ব্রোকারের ক্যান্ডেলগুলো আসলে একটু কেমন সাইজের হয় জানি, একটু জুম করলে কেমন দেখায় বা স্ক্রিনটাকে স্বচ্ছ বোঝা যায় না, আর আইকিউ অপশনে স্ক্রিনটাকে স্বচ্ছ অ্যানালাইসিস করা যায়, এই জন্য আমি বারবার এটাতেই ফিরে আসি। দেখেন এখানকার ক্যান্ডেলগুলো অনেক সুন্দর। সিমিলার মার্কেট যদি বের করি, ওটিসি মার্কেট, এটা ইউরো ইউএসডি মার্কেটকেই বের করতেছি, ইউরো ইউএসডি। দেখেন ক্যান্ডেলগুলো সুন্দর, অথচ ওই মার্কেটেই কিন্তু এই ক্যান্ডেলগুলোকে খারাপ দেখাইতেছিল। যাই হোক, তো বেশি দূরে না যাই, এই জায়গাটাও আমরা দেখতে পারি, অথবা পেছনের দিকে গেলে এরকম আরো সুন্দর জায়গাও আমরা পেতে পারি। তো আমাদের অবশ্যই যে স্ট্র্যাটেজি ধরে যখন ট্রেড করব, ওই স্ট্র্যাটেজির জন্য বেস্ট মার্কেট খুঁজে আগে বের করতে হবে, তারপরে ট্রেড করতে হবে। আগে ভাগেই এমনিতেই তাড়াহুড়ো করা যাবে না। মার্কেটে ওই যে 15 মিনিট বসে আগে দেখতে হবে যে মার্কেটে আসলে এখন ট্রেড করার জন্য কোনটা রিলায়েবল জায়গা। আচ্ছা, এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, তো আমরা দেখতে পাচ্ছি যে কি মার্কেট প্রথমত এখান থেকে আপে গেছে, তারপরে ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন। ছোট ছোট জিনিসগুলোকে বাদ দিচ্ছি যেহেতু সময় অল্প, সো ছোট ছোট জিনিসগুলোকে বাদ দিয়েই দেখানোর চেষ্টা করতেছি। তো কি হলো, মার্কেট লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করছে এখানে, হ্যাঁ, লেভেল 1 লেভেল 2, এখানে লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করছে। সো পরবর্তীবার যখন মার্কেট এখান থেকে নামতেছে, আমরা এই ব্যাগে দেখব যে এইদিকে ডজি বা ড্রপিং আছে কিনা। তো ডজি বা ড্রপিং আমরা কিন্তু এর আগেরটা দেখবো, হ্যাঁ, তার পূর্বে কি ছিল, এইটার ঘটনা এটার সাথে ঘটে গেছে, এটার ঘটনা এবার ঘটবে এইটার সাথে, এইটার সাথে আর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, অর্থাৎ এইটুকু মিরর হচ্ছে এইটার, আর এইটুকু মিরর হচ্ছে এইটার, সেক্ষেত্রে এদিকেরটা দেখার প্রয়োজন পড়বে না আপনার। তো আমরা দেখবো কি লেভেল 1 লেভেল 2 কমপ্লিট হয়েছে, মার্কেট ডাউনে ছিল আবার আপে গেছে। ঠিক আছে, এই যে লেভেল 1 লেভেল 2, এখন এখান থেকে মার্কেট ডাউনে নামবে। প্রথমটা যখন আমাদের রেড হয়ে গেছে, তারপরের ক্যান্ডেল হলো এইটা, আমাদের টার্গেট ক্যান্ডেল হলো এইটা। তো এইটা টার্গেট ক্যান্ডেলের মিনিমাম যদি এইটুক জায়গা আমরা ধরি, যে এইটুক জায়গার মধ্যে কোনো প্রকারের ডজি বা ড্রপিং আছে কিনা। তো এইটুকু দুইটা এখানে ক্যান্ডেল আছে, দুইটাই সুন্দর ক্যান্ডেল, ডজি একটা আছে নিচে, এইখানে আমার অঙ্কনের নিচে পড়ছে। সো ওই পর্যন্ত ক্যান্ডেল যাবে না। আমি যদি এই জায়গায়ও একটা ডাউন ট্রেড করে দেই, তাহলে কি হবে, আমার এই ট্রেডটা উইন হবে। আবার যদি আমি থিঙ্কিং করি যে এটা একটা ছোট ক্যান্ডেল হবে, আমার এই ক্যান্ডেলটা অনেক বড় হয়েই গেছে অলরেডি, আমি এখানে ট্রেড করতে পারলাম না, তাহলে আমাকে ওয়েট করতে হবে যে এই যে আমার ডজিটা এখানে আছে, এই ডজিকে ক্রস ওভার করা পর্যন্ত। যখন আমি দেখবো যে হ্যাঁ, আমার এই পূর্বের ক্যান্ডেলই এই ডজিকে ক্রস ওভার করে ফেলছে, তারপরে তাহলে এখানে আমার কি আছে, তো এখানে কোনো আর ডজি নেই, এখানে দুইটা গ্রিন আছে, এবং মার্কেট মিনিমাম কোথায় আসবে, মিনিমাম এইখানে আসবে। আর যেহেতু এইখানকার যে রেজিস্ট্যান্স, এটা লেভেল 2 কমপ্লিট করা নয়, সরি সাপোর্ট, এখানে শুধু একবার টাচ করছে, আর এখানে কোথাও টাচ করেনি, তার মানে এখানে কোথাও দাঁড়ায়নি মার্কেট, তার মানে এটাকে ব্রেক করে মার্কেট নিচে যাবে, কোথায় যাবে, এইখানে যাবে। এই যে লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করা এটা, সো মাস্ট বি মার্কেট এখানে আসবে, সেক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলেও ট্রেড করে দিতে পারবো। ঠিক আছে, সেম সিস্টেমে এগুলো তো আসলে অ্যাব্রো থ্যাব্রো মার্কেট, তবে অ্যাব্রো থ্যাব্রো মার্কেটেই ট্রেড করাটা বেটার, কারণটা হইলো ওটাতে এক্সপিরিয়েন্স হয়, শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করে না, তাই না? তো মার্কেট খুবই ভালো কোনো জায়গায় দেখি না মার্কেটে ট্রেড করার মতো, কোনো জায়গা দেখি না, অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করার জন্য কোনো জায়গা দেখি না। কিন্তু এখানে যদি আমি ভিন্ন স্ট্র্যাটেজি ধরে ট্রেড করার জন্য জায়গা খুঁজি, তাহলে কিন্তু ঠিকই আছে। বিয়ারি সিঙ্গেল ফিঙ্গের জায়গা আছে, মারুফুজুর জায়গা আছে, থ্রি ব্যাক ক্রোর জায়গা আছে, তারপরে হ্যামারের জায়গা আছে, আবার শুটিং স্টারের জায়গা আছে। হুম, অন্য স্ট্র্যাটেজি ধরে আছে, অর্থাৎ মার্কেটে ঢুকে আমাকে 15 মিনিট আগে দেখে নিতে হবে আমি কোন স্ট্র্যাটেজির উপরে বেস করে ট্রেড করব। আচ্ছা, এইটা এবার কাহিনী শেষ। প্রত্যেকের জন্য হোমওয়ার্ক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করা, এবং সেইখান থেকে টার্গেট ক্যান্ডেল খুঁজে বের করা যে আমি কোনটাতে ট্রেড করব। সবাই মিনিমাম 3 পেজ করে দিবেন, তাহলে আমি খুশি হব। আর আপনি যদি না দেন, তারপরও কোনো দুঃখ নাই, কারণ আপনি নিজেই শিখতে পারবেন না। ওকে, এবার একটা জিনিস দিব, সেটা হচ্ছে একটা স্ক্রিপ্ট দিব। আইকিউ অপশন যারা অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলছেন, আমি সবাইকে অ্যাকাউন্ট খুলতে বলছিলাম, যারা খুলছেন গুড, আর যারা করেননি করে ফেলবেন। করার পরে এই যে নিচে এসে আমরা এখানে একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, হ্যাঁ, ইন্ডিকেটর, এখানে একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। এইখানে এসে এই যে স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্ট,
এইখানে আমি এই যে অ্যাড ম্যানুয়াল লেখা আছে না, এই অ্যাড ম্যানুয়ালে ক্লিক করবেন। আমি আপনাদেরকে একটা কোড দিব, ইনগালফিং লেখা আছে কোডে, এই যে এটা কপি কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবেন। তারপর আইকি অপশনে যাবেন, যার পরে ইন্ডিকেটর, এই যে স্ক্রিপ্ট, আবার দেখাচ্ছি, ইন্ডিকেটারে ক্লিক করলাম, করার পরে এই যে এই ডান পাশে স্ক্রিপ্ট, এখানে ক্লিক করব, করার পরে এই যে অ্যাড ম্যানুয়ালে ক্লিক করব, করার পরে এখানে কন্ট্রোল দিয়ে এই কটা কোডকে ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে এখানে কন্ট্রোল দিব, কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিব, পেস্ট করে দেওয়ার পরে এখানে সেভ করব, মাউস দিয়ে পেস্ট হবে না, কন্ট্রোল দিতে হবে, হ্যাঁ। দেওয়ার পরে এই যে ইনগালফিং প্যাটার্ন নামে নতুন একটা অপশন চলে আসবে। তারপর আমরা ইন্ডিকেটরে যাব, ইন্ডিকেটরে যাওয়ার পরে আমরা এইখানে যে স্ক্রিপ্ট আছে সেটাতে ক্লিক করব, করলে আমরা দেখতে পাবো ইনগালফিং প্যাটার্ন, এই যে এটাতে ক্লিক করব, করার পরে এখানে কালার টালার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, কোডে তো হাত দেওয়াই যাবে না, অ্যাপ্লাই করে দিবেন। তাহলে এখানে আপনার, ওকে জাস্ট মিনিট, 1 মিনিট লাগবে, হ্যাঁ। এখানে আপনার বিয়ারি সিঙ্গেল ফিং এবং বুলি সিঙ্গেল ফিং গুলোকে সে মার্ক করে দিবে। শুধু বিয়ারি সিঙ্গেল ফিং, বুলি সিঙ্গেল ফিং না, এখানে ইন্ডাক্সকেও তারা মার্ক করে দেয়। তো প্রাথমিক অবস্থায় এটা থাকলো যে এটা আপনার সুবিধা হচ্ছে সে অটোমেটিক্যালি বিয়ারি সিঙ্গেল ফিংকে মার্ক করে দিচ্ছে এবং ধরায় দিচ্ছে যে এখানে একটা বিয়ারি সিঙ্গেল ফিং বা বুলি সিঙ্গেল ফিং হয়েছে, হ্যাঁ। গ্রিন গুলো বুলিশ, আর এই যে রেড গুলো, পার্পল গুলো, সরি এটা কি বলে, পিঙ্ক কালার, পিঙ্কটা হলো বিয়ারিশ। সো আপনি এই বিয়ারিশ ইনগেলফিং যেভাবে খুঁজতেছিলেন ওইভাবে খোঁজার সময় আপনার এটা হেল্প করবে, এবং আগামী দিনে আর একটা স্ট্র্যাটেজি দিব, ওইটা সহ অ্যাড করে এই এই ইন্ডিকেটরটাকে ফুললি কিভাবে ইউজ করা যায় সেটা দেখাই দিব। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। তাহলে আগামীকালকে আবারও ক্লাস হচ্ছে, সেম টাইম সেম লিঙ্কে। আর সবাই হোমওয়ার্কগুলো করে ফেলবেন, তাহলে বেটার হবে। আর অলরেডি ক্লাস টাইম শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আজকে আর কাউকে কথা বলার সুযোগ দেওয়ার সুযোগ হচ্ছে না। আগামীকালকে ক্লাসে সবাই যার যা আস্কিং থাকে আস্কিং গুলো রেডি করে রাখবেন, অথবা আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আস্কিং গুলো করে রাখলে বেটার হবে, মানে সময় কম লাগবে। সো এই কয়েকটা ক্লাস, এই 4টা ক্লাসের উপরে বেস করে কার কি প্রশ্ন অলরেডি জেগেছে, এই প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে লিখলে, একই প্রশ্ন যদি 2-3 জনের হয় তাহলে সে আর করবে না, একজন তো করছে, ওই অ্যান্সার পেয়ে যাবে। তো সবাই আগেই পোস্ট করে রাখার চেষ্টা করব, অথবা ক্লাসে এসে কোশ্চেনগুলো পোস্ট করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আগামীকালকে একই সময়ে একই লিঙ্কে দেখা হবে।